আরে সইরা যাও সবাই সইরা যাও, আমাকে মামুন জমিদার আইতাছে। আচ্ছা, আপনি সবসময় পোলাটার লগে এমন করেন কেন? পোলা এখন বড় হয়েছে না? বড় হইছে না? আরে থো ভালা, বড় হইছে না আত্মীয় হইছে। আরে কোনো একটা কামের মধ্যে নাই, সারাদিন গেলে বাদামের মতো ঘুরে বেড়ায়। সংসারের কোনো একটা কাম হইলেই হেরার খুঁজে পাওয়া যায় না। আপনি এত চিন্তা করেন না তো, করবো করবো, আমার পোলা একদিন ঠিকই কাম করবো, তখন দেখেন। হ্যাঁ করবো, আমি ওই 3.5 তলে গেলে তখন কাম শুরু করবো। কি আর কথা মুখ দেখো না? বুঝবা এই বুইরা চোখ দুইটা বুঝলেই তখন বুঝবা যে কয়টা দানে কয়টা চাইল পাওয়া যায়। শোনো আমি না, তোমার পোলারে কয়ে দিও, ওই জমিন রে না চিনলে জমিনও কইলাম মাইন সেরে চিনে না। আর কই শুক্রবার মার ধারের টাকা দিতে দিতেই তো জীবন গেল আমার। কি বুড়া মেয়ে আবার ওই পুরানো ব্যবসা শুরু করছে না? দেখ মামুন না, একটা চক্কর তোর গাল লাগিয়ে ফাটাই দেবো আমি। আমি আবার কি করলাম? নিজ ব্যাপারে বুইরা কইতেছিস, আবার বলে কি করলাম? আব্বা একটু আগে তো নিজের মুখেই কইলো, বুড়া চোখ দুইটা বুঝে গেলে তখন বুঝবি। হ্যাঁ, নিজের যা খুশি চাইবো, তাই বলে তুইও কবি? কি মহা মুসিবত করলাম আম্মা। কদিন আগে না তুমি কইলা মুরব্বীরা যেমনে করে তেমনে করবি, যেদিকে যায় সেদিকে যাবি। রে কি আমার বাপ মারে মান্য করে ছাও আমার। আমি তোমার সব কথা শুনি না? তুমি আমার ডানে যেতে গেলে আমি ডানে যাই, বাই যেতে গেলে বাই যাই না? তাহলে শুন বাজান, এবার একটা কথা কই, আমার কথা রাখবি তো বাজান? আগে কও, ওই না দেই তারপর। এই কালকে সকালে তোর আব্বার লাগে এবার মাঠে যাবে। হোয়াট? আমি যাব মাঠে? নট সম্ভব মা, আমি একটা শিক্ষিত পোলা। আমি যদি শরীরের মধ্যে প্যাক পুক মাইখা ওই মাঠের মধ্যে গিয়ে ওই যে গরুর পিছে হ্যাট হ্যাট করি, তাহলে কি আমার মান সম্মানটা মাটির লগে মিশা যাইব না? আরে আমার শিক্ষিত পোলা, এই কালাস্তাম পইরা উনি আইছেন শিক্ষিত পোলা। শোনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আর তোমার কিচ্ছু বলবো না, কথাটা মনে রেখো। তুমিও না আম্মা, দিলা চুলটা নষ্ট কইরা, ওটা পুরো 12টা বাজে। হায় হায়, ইস রে 12টা বাজে গেছে। সাদিয়া তো আজকে আমার মাইরেই ফেলাইবো। আব্বা, কই যাও আব্বা? আব্বা, আমি তো কাউরে কল দেই নাই আব্বা। আমি তো আপনাকে জিগাই নাই কাউরে কল দিছেন কিনা। আমি জিজ্ঞেসি আপনি কই যান? জি আব্বা, আমি যাইতেছি আর কি। গ্রামের কোনো মাইয়ারে তো কল দিতে আপনি বাকি রাখেন না। আব্বা ভুল বুঝতেছেন, আমি এই মোবাইলটা দিয়া গ্রামের সকলের কুশলাদি জানার চেষ্টা করি। আপনি হচ্ছে মাতবার, বুঝেন না, আমি তার ছেলে। কিন্তু আব্বা সত্যি কথা কইতেছি আব্বা, বিশ্বাস করেন আল্লাহ কি আব্বা, আমি কিন্তু রায়লারে ফোন দিই নাই আব্বা। ঠাকুর করে কে রে? আমি রায়লারে ফোন দেই নাই। গ্রামের মানুষ যে আপনাদের নিয়ে হাসা হাসি করে এটা আপনি বুঝেন? হ্যাঁ, যান কই যাইতেছিলেন, যান। কলই দিতে পারবো, ওটাইতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আজিজ মিয়া, আসো আসো আসো, হ্যাঁ, বসো। কি আছে, কত আনছো? বসো বসো। কইলি তো আর বিয়া করুন যায় না, আগে কিছু একটা করি। কেন বিয়ার পর কাজ কাম করুন যায় না? আমরা দুজন একসাথেই কাজ কাম করুন। হ্যাঁ ঠিকই কইছো, আমার বাপেরও ধারণা আমার দিয়ে কিচ্ছু হইব না। যদি আসলেই না হয় তখন তো সব কাম তোমারই করতে হইব। মানে কি, আমি একলা কাম করুম আর তুমি বয়ে বয়ে খাইবা? কে বাচ্চা পারমু, রান্নাবাড়ি করমু, ঘর সামলামু না? জীবনে তো একটা ডিমও ভাজো নাই, তোমারে দিয়া হইব রান্না? হ্যাঁ, কিচ্ছু হইব না তোমারে দিয়া। আরে মজিদ ভাই, কারে ফোন দেন? রাহেলা রে? না না মানে এই মামুন, কেমন আছিস তুই? অনেক ভালো আছি, কাম কাজের কোনো খবর নাই। তোমার আর টেনশন কি, বাপে তো মহাজন, টাকা পয়সার অভাব নাই। খালি প্রেমেরই অভাব। আচ্ছা মজিদ ভাই, আপনার হাতে যখন থেকে মোবাইলটা আসছে আপনি তো সারাদিন মাইয়াগো নাম্বার খুঁজেন, ফোন দেন, কই একটা প্রেমে তো করতে দেখলাম না। এবার ক্ষমা দেন, আপনার বাপেরে কোন একটা মাইয়া খুঁজা আপনার বিয়া দিয়ে দিতে। তোরা বোঝোস না, তোরা কেউ বোঝোস না, তোরা আমার ভিতরটা কেউ বোঝোস না।
আমি 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 কি আমি প্রেম করব না? আমি প্রেম করব, এই মোবাইল দিয়ে আমি প্রেম করব, এটা দিয়ে শুরু হইব। দেখো এই মোবাইল দিয়ে প্রেম শুরু আর এই মোবাইল দিয়ে প্রেম শেষ হইব। তারে কয় মোবাইলে বাইন তালাক। মস্করা করস, তোরা দুজনে এখানে কাড়ায় কাড়ায় প্রীতি করতেছস আর আমার খোঁজাও দিতেছস, তাই না? আমিও করব, আমি প্রেম করে বিয়া করব, এই মোবাইল আমার সাক্ষী হইব। কইয়া দিলাম, যা তোরা। মজিদ বলত হইলেও মজায় আছে, কাম কাজের কোনো টেনশন নেই। শোনো, ওর বাপ শুক্কুর মেম্বার কম মানুষে তো ঠকায় নাই। মহাজনী, 2 নাম্বারই আর কর্জ, এগুলা করে ওর বাপ যা কামাইছে, মজিদ সারা জীবন ওর পায়ের উপর পা তুলা খাইতে পারবো। তবে কয়ে দিলাম, আরামে করলাম আরাম নাই। তার উপর শুনছি আব্বায়ও নাকি তার কাছ থেকে কিছু টাকা কর্জ করছে। কই বাবাই মাটা কই? আরে বাড়ি ঢুকতে গেলে তো গোলা পিছনে লাগছে। শোনো আমি না, আমি এমনে তোমার পোলার এই কথাগুলান কই না, ওর ভালো লেগে কই, নইলে ও কি আমার দুশ্মন? আরে ওই তো পোলাপান মানুষ। পোলাপান? আরে কারে পোলাপান কইতেছো? তোমার পোলার বয়স কম হইছে মনে করছো? আমি না, মনে কইরা দেখো, তোমার পোলার বয়স কিন্তু কম হয় নাই। এই যে পুক পাড়ায় আগুন লাগছিল, এর পরের সন্নিময় ওর জন্ম। হ্যাঁ তাই। কি কোন, তাহলে তোর বছর 27 বছর হইতে চললো। অহনো যদি ওই আল চালানি ওই ধান বুননি না শিখে, তা শিখবো কবে? আপনার পোলা শরীরে প্যাক মাইক ওই খেত খামারি কাম করতে পারবো না। চাষার পোলা গায়ে প্যাক লাগাইতে চায় না? না না না, ঘরে তো কাইলি ডাক্তারের কাছে পাঠাইতে হইব। আপনার পোলা শহরে যাইব, শহর থেকে মেলা টাকা কামাই নিয়ে এসে এখানে একটা দোতলা দালান তুলবো। এখানে হ্যাঁ দালান তুলবো? হ্যাঁ। পাক্কা? তাও আবার দোতলা? শহরে নাকি টাকা উড়ে। কি কইলা? শহরে টাকা উড়ে? উড়াইতাছি টাকা। ওই মামুন, মামুন না। আর দূর কারে বিশ্রান, হ্যাঁ তো বাড়িতে নাই। ও বাড়িতে নাই? চাইবো তো, তখনই বুঝা মনে ওরে। হ্যাঁ, তখনই ধরুন ঠাইছা। শহরে টাকা উঠতেছে, ও যে শহরে টাকা ধরবে, টাকা। আল্লাহ জানে কপালে আজকে কি আছে। চলো। দেখ শোনা কি হবে না, আজকাল রাইতের বেলা ভোগের আসা শুরু হয়েছে। বালাই সাহেব, আপনি মুখে দিয়ে কিছু রাখেন। আরে আল্লাহ রে, কি সর্বনাশ হইল রে। কি যাবে না? আরে হইছেটা কি? এই মামু, আরে কারে কি করে সালাম করবে কেন? কি হইছে? আরে কি সালাম করে কেন? আপনি দেখেন না, আপনার পোলা বিয়া করে বউ হয়ে বাড়িতে আইছে, কত বড় লায়ক হইছে বলে আমার। ও আল্লাহ গো, এখন আমার কি হইব গো? বড় আশ্চর্যের কথা, যেটা হবে না। আর কি হইব? তোমার পোলায় যখন বিয়া করছে, তখন তোমার পোলার বউ, তোমার বৌমা হইব। এই সহজ কথা তোমার মাথায় ঢুকতেছে না? আমার কত শখ আছিল। আরে থো তোমার শখ। একদিনে পোলা একটা কামের মতো কাম করছে। হ্যাঁ, আরে পোলার বিয়া হইলো, তাই বাপের একটা পয়সাও খরচা হইলো না। হ্যাঁ, হাই হাই বাদে হাই মামুন, হ্যাঁ তোর লোকে মায়া দিল কে? হ্যাঁ, ও ইমান চাচা মাইয়া সাদিয়া। ও ভুলে গেছে, আরেকবার কই। ওইতাছি ইমাম আব্বার মাইয়া সাদিয়া। অহন দেখুন কেমনে ও ঘরে বয়া থাকে। খালের এলাকা যাও, বউ মারে ঘরে তোলো, যাও যাও যাও। আয় লো বৌমা লো, আও। কত শখ আছিল নিজের বিয়া করার। গায়ের পথে ছেড়ে নতুন শহরে অজানার মাঝে স্বপ্ন বুনি অন্তরে রুমঝুরুম ঝুরুম। কাজটা আমরা কি ঠিক করলাম সাদিয়া? এই যে এভাবে হুট করে ঢাকা শহরে চলে এলাম। আমি আছি না, আমরা দুজন একলগে কাম করে সংসার চালাম। তুমি এত চিন্তা করো না তো। পথে কোনো সমস্যা নেই তো? না। সালমা, আরে ও সালমা, কই গেলা? আরে দেখা যাও কার আইছে। মামুন, তুমি খুব ভালো দিন আইছো। আমার মনে হইতাছে তোমার কপালটা খুব ভালো আছে। কে ফরিদ ভাই এই কথা কইলা কে? আরে শুনো, আমি যে গ্যারেজে কাম করি, সেই মালিকে
আর একটা নতুন সিএনজি কিনবো। আর সেই সিএনজি একটা ড্রাইভার লাগবো না, তো সেই ড্রাইভারে তুমি হইবা। কাইলি তোমার লয়ে যাবো সিএনজি ট্রেনিং শিখাইতে, পরে দেখি সিএনজি চালানি কামটা তোমার দিয়ে করান যায় কিনা। তোমরা অনেক দূর থেকে আইছো, আগে কও কেমন আছো? ভালো আছি ভাবি, আপনি ভালো? ভালো। ভাই দেখেন, আমার যদি কোনো কামে টামে লাগানো যায়, মানে ওই গার্মেন্টসে। এই কি কও তুমি? তুমি গার্মেন্টসে কাম করবা? অনেকেই তো করে। আরে হেড হইল গিয়া সালমা বেগমের ডিপার্টমেন্ট, হ্যাঁ জাপটায় ধরো তাইলে তো হয়। ওই না যে তোমার আক্কেল বুদ্ধি নাই। কেন আমি আবার নতুন করে কি করলাম? এই যে ওরা কত দূর থেকে আইছে, কই ওর ভিতরে নিয়ে যাবা, নাস্তা খাওয়াইবা, তারপরে গার্মেন্টসে না কই কাম দিবা হেডে পরে দেখা যাবে। তুমি তো ঠিক কথাই কইছো। আরে আগে ঘরে চলো তো। এই আয় তাড়াতাড়ি। আসলে কাম জানলে কোনো কিছুই কঠিন লাগে না। হাউসা দিয়া ঠিক কইছো, কিন্তু কয়দিন যাবত না আমার গ্রামের কথা খুব মনে পড়তেছে। ইস, কি আর আয় রোজগারটা যদি গ্রামে থেকেই করতে পারতাম। দিন রুম ঝুরুম ঝুরুম ও হো হো ও হো কি মাউন মিয়া, কত দিলা? আপনি যত চাইছিলেন। এটা তো শুরুর দিকের কথা। সব বিষয় কি আমি আগের মতো হইব? তোমার তো গাড়ি চালানো শিখাইলাম, এটা হিসাব কাটা দিব। দাও আর 300 দাও। ভাই আরো 300 টাকা। দৌড় মিয়া, প্রথম যদি যত লাভ করবার চাও তাহলে গাড়ি কিনে চালাও। দাও আর 300 দাও। ভাই বিশ্বাস করেন, এই 300 টাকা দিলে আমার কাছে আর কিচ্ছু থাকবে না। কি হইল? এখানে একা একা বসে আছো, মন খারাপ? মন তো একটু খারাপ হইবই। আজ কতদিন হয়ে গেছে বাপ মারে দেখি না। কালকে রাতেই না কথা কইলা। আর ঢাকায় থাকতে হইলে একটু অভ্যাস করুন লাগবে গো। সারা জীবন কি এমনিই থাকতে হইব সাদিয়া? বাপ মার কাছে থেকে কাম কাজ করন যায় না? সেই সুযোগ তো আসিল না। তুমি তো শিক্ষিত মানুষ, দেশে থাইকা নিজের জমি চাষ করতে পারবা না, কিন্তু ঢাকায় আইসা ঠিকই অন্য সিনজি ড্রাইভার দিতে পারবা। মজা লইতেছ না আমার লগে? হ্যাঁ মজা তো লই ভাই, বলদের মতো কাজ করছি না, মজা লইবা না? সব ঠিক হয়ে যাবে। মাউন ভাই, কি হয়েছে? এই সিএনজি চালানোর কাম আমার দিয়ে হইব না ভাই। যা কামাই সব তো মহাজনই লয়ে যায়। কি লাভ খাও? ঢাকা শহরে মেলা খরচের মধ্যে টিকে থাকতে হইলে কিছু না কিছু করাই লাগবে। চাইলেই তোর মনে মতো কাম কাজ করা যায় না। যা পাইছো করতে থাকো, নাহলে তো ওই গ্রামে গিয়া ওই হাল চাষি করতে হইব। দূর, গ্রামের হাল চাষ করা এসে অনেক ভালো। ওখানে যা চাষ করবো নিজের জমিতে চাষ করবো, যদি লাভ হয় নিজের লাভ, লস হইলে নিজের লস। কারো কাছে কৈফিয়ত দিতে হইব না। আর কতদিন হয়েছে বাপ মার একটু দেই না। ওখানে থাকলে তো সবাই একলগে থাকতে পারতাম,
খুব একটা ভুল কও নাই। আমার বাপে গ্রামের সব জমা জমি বিক্রি করে আইসা ঢাকা শহর চলে আসছে, নিজেও ফাঁসছে আমাগরেও ফাঁসাইছে। এখন এই সিএনজি চালাই আমাকে দিন চালাইতে। আমার দিয়ে সিএনজি চালানো হইব না ভাই, আমার নিজের ভাগ্য নিজেরই বদলাইতে হইব। কি ব্যাপার আইসা এমন হয়ে পড়লা যে? এই কত কমাকে? আচ্ছা কত টাকা কামাইলা? কত আর কামাবো, যা কামাই সব তো মহাজনের পকেটেই চলে যায়। শুনো, আমগো আর ঢাকা থাকুনের কাম নাই, এখানে আর থাকুন না, গার্মেন্টসে আর চাকরি করবো না। এখানকার মানুষগুলো না ভালো না। তাই কি করবো? গ্যারামে চলে যান। কেরামে? গ্যারামে কেরামে যাই কি করবো? চাষাবাদ করুন। চাষাবাদ করবো? ওই দিন ভাবিকে বাড়িতে টিভিতে দেখলাম কেমনি অল্প জমিতে সুসমস্যার ব্যবহারের পর একটা সংসার কেমনি সুন্দর মতো চলে যেতে পারে। 3 বিঘা জমিতে সুসমস্যার ব্যবহার করলে অনেক ফলন হয়। তাইলে কি আমরা ঢাকায় এসে ভুল করলাম? আব্বা আসলে ঠিকই কইতো, আমি আসলেই একটা বাদের মা। চলো বউ, আমরা গ্রামে ফিরে যাই। যাও মিয়া যাও, খুব বড় সাহস দেখাইলা। যাও কইতে হয় না, কওয়াসি। ভাই আমার জন্য দোয়া করেন, আপনি যা করলেন নিজের আপন ভাই বলেও এতটা করতো না। ভাবি আসি, ভালো থাকো। আচ্ছা সাবধান যাই গেলাম। যাবে না, কতদিন হইল না। আরে আমার আদাইম বাটার গলা না? মামুন হ্যাঁ বুঝ থেকে আর কালকে তো অনলাইন মোবাইলে কথা হইলো। মনে হইল। আরে হ মামুনের গলা। আমার আরে বলো বলো দরজা বলো। আমার মামুন আইছে। বাজার 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 তুমি আইছো বাজার বাজার আমার বাজার। আরে কান দোকে দেখো, দোকে আরো মানুষ আছে। বৌমা তুমি আইছো, আমার বৌমা। আসো আসো। আসি তো ভালো, হ্যাঁ হইছে হইছে বৌমা, হইছে হইছে হইছে। আম্মা তুমি কি মনে করছিলা আমি শহরে থাইকে যাবো? তাইলে আব্বা ওখানে তোমার মতো করে কেউ আমরা বাদাইমা করে না। শুনছো তোমার বাদাইমা বলে কি কয়? আব্বা আপনার পোলো আর শহরে যাব না, এইখানে থাইকাই আপনার জমিতে চাষাবাদ করব। সবই তো বুঝলাম রে মা, জমি যা ছিল তাও তো পুরা নাই। কি করছেন জমি? আপনি কি বেচে দিছেন? কার কাছে বেচছেন? কখন বেচছেন? গেল বছর তোর মায়ের ওই চিকিৎসার লেগা টাকার ব্যবস্থা করতে না পাইরা আমাকে ওই তালতলার জমিটা বান্ধা থইছি। জমি বন্ধক রাখছেন? কার কাছে? ওই যে ওই শুক্কুর মেম্বারের কাছে। ই আল্লাহ, আপনি এটা কি করলেন? এই জাইনা শুনে শিয়াল একটা মুরগি রাখতে দিছেন? কি করবো কও, তখন তো আমার কোনো মাথা ঠিক আছিল না। তোমরা আমাকে মাফ করে দাও। এটা আপনি কি কোন আব্বা? আম্মা বাইসা আছে, এটাই তো বড় কথা। আমার হাতের এই 2 বালা এখন কাজে আসবে। আব্বা এই বালা 2টা দিয়া জমি ছান যাইবো না? বৌমা তুমি এটা কি কও? তোমার নিজের হাতের বালা বেচে দিবা? আম্মা স্বামীর বিপদের সময় যদি নিজের গয়নাই কাজে না আসে, সেই গয়নার কি দাম? মামু শুনছস, তুই তো জীবনে কোনোদিন কাজের মতো করে কাজ করতে পারস নাই। এরপরে তুই যদি বালা 2 গুণ বানায় দিতে না পারস, তাইলে তুই আমার ফলাই না। হ্যাঁ এই না দলিল, তোমার দলিল তুমি নিবা না তো কে নিব কও? এইটা তো এতদিন আমার কাছে আমানত হিসাবে ছিল। বাসাইলে মেম্বার সাহেব, গয়না না দিতে পারলে তো আরো দেরি হয়ে যেত। আমি তাইলে কালকের থেকেই জমিতে কাজ শুরু করি। বোঝে না রে, বোঝে না। তোমার জমিতে তুমি চাষ করবে না তো কে চাষ করবো? আমার লোকজনকে চাষ করবো? তবে চাষ তুমি করবা আরো 2 বছর পর থেকে। আরো 2 বছর পর মানে? কি আর কমো আজিজ মিয়া, এই মহাজনী ব্যবসাটা করতে আমারও পছন্দ হয় না। কাছের মানুষের কষ্টের কথা শুনতে হয়। তোমারও টাকার প্রয়োজন ছিল, আমি তোমার টাকা ধার দিচ্ছি,
তুমি জমি বন্ধক রাখছো, তবে সেই সঙ্গে কিন্তু একটা চুক্তিপত্র হয়েছে। সেই চুক্তিপত্রে লেখা ছিল যে তুমি টাকা দিতে যদি বিলম্ব করো তাহলে আমি আরো 2 বছর সেই জমি চাষ কইরা আমারটা বসায় দেবো। এইটা কি কল? এই সামান্য দেরির লেগে আরো 2 বছর? আমারও কি আটকে রাখতে মন চায়, হ্যাঁ, কিন্তু চুক্তি তো চুক্তি, নাকি মানো না? তাহলে মসজিদে ডাকি, ঘরেই ওই চুক্তিপত্র আছে, আইনা দেখা। কি সাবাব ফোন করে বসে আছো কেন? বাবজান রে, আমরা তো মনে হয় শেষ হয়ে গেলাম। কেন, কি হয়েছে? শুক্র মেম্বারে কয় টাকা দিতে দেরি করছি, চুক্তিতে নাকি লেখা আছে টাকা দিতে দেরি হলে ওটা 2 বছর জমি চাষ করে ওটা বসায় নেব। কি কোন আব্বা? চুক্তিতে নাকি এইরকমই লেখা আছে। এই যে গয়না দিয়ে দলিল আনছি, কিন্তু চুক্তিতে নাকি লেখা আছে যে ওই 2 বছর ওরা চাষ করবো। এখন 2 বছর আমরা কি না খেয়ে থাকবো? আব্বা দলিল তো ফেরত দিয়ে দিছে, তাহলে আবার চুক্তি কিসের? বাবারে, তখন তো মাথা ঠিক আছিল না। তোর মায়ের চিকিৎসার জন্য এই জমির দলিল বন্ধক রেখা ওর কাছ থেকে টাকা আনছিলাম, তখন কিসে কিসে টিপ সই দিছি, ঠিক দিছি, কিছুই তো মনে নাই। বুঝছি, ওই চালবাজি চুক্তি সব সর্বনাশের মূল। কৌশল করে তোমার দিয়ে টিপসই নেওয়াইছে। কি হইব? রাহেলা, আমার শ্বশুরের জমিটা না শুকুর মেম্বারের কাছে বন্ধক আছে। পুয়া চুক্তি কইরা 2 নাম্বারই দলিল করে আটকে রাখছে রে। কস কি? হ্যাঁ তো লোক ভালো না। হ্যাঁ, আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না, কেমনে যে জমিটা ছাড়াই। হায় রে, কি একটা ঝামেলায় পড়লি। এখন দেখ না, এই জমি ছাড়াইতে গিয়া কত ঝামেলা হইতাছে। 2 নাম্বারই চুক্তি সই করায় জমিটা কেমনে আটকে রাখছে। ও এইবার বুঝতে পারছি, ওই চুক্তি যত নষ্টের মূল। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আরে শুকুর মেম্বারের একটা বলদ পোলা আছে না, ওই যে মজিদ ভাই। হ্যাঁ, তো এমনি আমার পিছে পিছে ঘুরে। এমনি তো ঘুরেই, এখন তারে আরো ঘুরানো। ওর বলদা মেরে কাজে লাগাই তোর শ্বশুরের চুক্তিপত্রটা আমি তোর আয়না দিতে পারো। বুঝতে হবে এটা রাহেলা, ঠিক আছে? আর শোন, ও হইছে দিনটা 24 ঘন্টা মানে কল দিত, তারপর দেখা করতে চাইতো। আজকে আমি ওর কল দিব, কালকে ওর চুক্তিপত্রের কথা বলবো কয়া, তারপরে আমি চুক্তিপত্র আইনা তোরে আমি নিশ্চিন্ত করতেছি। তুই চিন্তা করিস না, তুই চাচারে নিশ্চিন্ত থাকতে পার, ঠিক আছে? ওরে এমন মিস কল দিবি, তোর কল পাইয়া আনন্দে পাগলা ঘন্টির মতো ঘুরতে ঘুরতে চুক্তিপত্র নিয়ে আইস। এইটাই, তুই একেবারে চিন্তা করিস না তো। বলতে আমার ফোন পাইলে কি যে করবো। কেন কমো আব্বা? হ্যালো, কে মজিদ ভাই? রাহেলা, তুমি আবার আরে রাখেন মজিদ ভাই, এত উত্তেজিত হয়েন না, আপনার তো সিস্টেম হ্যাং হয়ে যাইব। হ্যাঁ, না না না, ঠিক আছে। আসলে কতদিন আপনার লগে কথা হয় না, দেখা হয় না, এই জন্য ভাবলাম একটা ফোন করি। কি কইলা রাহেলা তুমি? এটা কি কইলা? আরেকবার কইবা, আমার তো মনটা আমাদের কেমন লাগতেছে। তুমি আমার দেখতে চাও? আমি অহনই আইতাছি। আরে আমি না তোমার সাথে দেখা করার জন্য কতবার তোমার রিকোয়েস্ট করছি, তুমিই তো শুনো না। রাখেন মজিদ ভাই, আপনি না কিছু পাগলামি যে করেন না। তাহলে আমি কি করুম কল? তুমি কইয়া দাও, সেইটা করুন। আমরা ফোনে কথা কই, আর যখন সুযোগ হবে তখন আমরা দেখা। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাই। তুমি তো আমার শাহরুখ। কি কইলা আরেকবার কোন? শাহরুখ খান। শুনো, সাদিয়ার শ্বশুর আছে না, ও কয়েকটা জমি তোমার বাপের কাছে বন্ধক রাখছে না? আছে তো, আমি জানি।
দলিলটা তোমার আমার কাছে আইনা দিতে হইব। মানে আমি চাই ওই জমিটা যেন তোমার নামে হয়ে যায়। কি কইলা আব্বার কাছে দলিল থাকে এইটা তুমি পারো না? কেন তুমি না কইলা তুমি আমার লেগে জান দিতে পারবা, তুমি আমার লেগে সব করতে পারবা, একটা দলিল আনতে পারবা না? তুমি না আমার হিরো, পারবা না এটুকু আমার জন্য করতে? তুমি না আমার শাহরুখ, তুমি আমার ঋতিক, তুমি পারবা না এটা করতে? এটাই তো আমি হচ্ছে হিরো, হিরোরা সব পারে, সামান্য একটা দলিল পারবে না। সেটাই আমি পারো। হ্যাঁ তুমি ওই বকুলতলা যে খাড়াও, অহনি হিরোর মতো দলিলটা নিয়ে আসা তোমার হাতে দেবো। তাড়াতাড়ি দাও, আমি আসি। ঠিক আছে তুমি যাও। হ্যাঁ আচ্ছা। হ্যালো রাহেলা, হ্যাঁ কোন কিছু করতে পারলি তুই? কোস কি রাহেলা বেগম একটা কামে হাত দিছে, আর কাম হইব না? এটা কোনো কথা হইলো? কি হয়েছে একটু খুইলা কনা। না না, আইজ না, আগে পুরো ঘটনা শেষ হোক তারপরে কম। কি ব্যাপার মজিদ ভাই, জমির দলিল কই? এইটা তো কিসের চুক্তি? আজিজ সাজার নামে তো আমি এইটাই পাইলাম, এইটা ছাড়া তো আর কোনো কাগজপত্র আমি কিছুই পাই নাই। ও এইটাই তাইলে সেই চুক্তিপত্র, এইটা দিয়েই তাইলে সাদিয়া জমি ফাঁসাইছে। ভালো হয়েছে, সাদিয়ারা ফাঁসছে। এটা হচ্ছে আমার বাপের চুক্তি, কাঁঠালের আড়ার মতো, যারে ধরে আরে ছাড়ে না। এই তুমি কও না, তুমি খুশি না? আরে তো খুশি হইতাম যদি এই গাছ দিয়ে আমার দুইটা বকুল ফুল পাইরা দিত। এটা কোনো কথা কইলা? বকুল ফুল এখনই পাড়া দিতেছি। তো এই চুক্তিপত্রটা না তো তোমার কাছেই থাক। হ্যাঁ হাতে না না, তোমার জিনিস তোমার কাছেই রাখো। আমি কই রাখবো তোমার কাছে? আরে প্যান্টের পিছনের পকেট আছে কি করতে? নাও আমার কাছে রাখবো? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তোমার বকুল ফুল, বকুল ফুল। হাই এটা তুমি কি করলা? কি করলাম? অমন জরুরি চুক্তিটা তুমি পানিতে ফালাই দিলা। হ্যাঁ ওই যে ডুবতেছে ডুবে গেল। আয় হায় রে, অমন জরুরি চুক্তিটা তুমি এরকম নষ্ট করলা? না আমি তো চুক্তিটা পানিতে ফেলি নাই, মনে হয় এই পকেট থেকে পড়ে গেছে। আর কি হবে? চুক্তিটা শেষ, অমন জরুরি চুক্তি, এখন কি হইব? আল্লাহ রে, আমি তো অনশেষ। আব্বাই যদি চলে আমার চামড়া দিয়ে আব্বা একদম একদম ডুগডুগি বানাইবো, জানো তুমি? তুমি বাড়ি যাও। আর একটা কথা তোমার কাছে আমি রিকোয়েস্ট, কিন্তু এই কথা এই দলিল যে ডুবিয়া গেছে এটা খবরদার কইও না, এইটা কারু কইবা না, বুঝছো? আমার রিকোয়েস্টটা রেখো। আমি কই যে খবরদার তোমার কাছে রিকোয়েস্ট কারণ। ঠিক আছে ও খোদা, এরপর আর কি বলদটা শহরে ভাগতেন বাপের ডরে। আচ্ছা শোন, তুই যেটা কইতাছি, তুই চাচারে একেবারে চিন্তা করতে মানা করবি, আর কবি ওইসব চুক্তি টুক্তি বলে এখন আর কিছু নাই, ঠিক আছে? আর এরপর দিয়ে চাচারে সতর্ক থাকতে কবি, জানি ওই শুক্র মেম্বারের লগে কোনো রকম কোনো চুক্তি না করে, ঠিক আছে? ঠিক আছে বান্ধবী, তুমি যে আমার কি উপকার করলা। আরে ধর এসব কথা বাদ দে তো, তুই খালি চাচারে নিশ্চিন্ত থাকতে কবি, জানো এইসব চুক্তি টুক্তিতে আর না যায়, ঠিক আছে? আর যে শুক্র মেম্বার জিগায় যে জমি বন্ধক ছিল, এইটা ছিল সেটা ছিল, তাহলে যেন চাচা কয় যে চুক্তি কই, চুক্তি দেখান। চুক্তি দেখাইতেও পারবো না, ওনার চুক্তি কি চুক্তি কই, এই চিন্তা করতে করতে দিন পার হয়ে যাবো। মামুন, আরে মাস্টার সাহেব, আপনি আমাকে বাড়িতে কি ব্যাপার? শুনলাম মামুন নাকি ফিরে আসছে। হ্যাঁ মামুন, আরে দেখ কি আইছে। আরে দে চেয়ারটা দে। আচ্ছা বসেন মাস্টার সাহেব, বসেন। আপনি বসেন, আপনি বৈশাখ কথা বলেন, আমি একটা কাম সেরে আসতেছি, তাই না? বসেন এই কথা কম। তোমরা যে ঢাকা শহর থেকে ফিরে আইলে, তো বিষয়টা কি? বিষয় কিছু না স্যার, জীবিকার টানে গ্রাম ছেড়ে শহরে গেছিলাম, চাকরিটাও পাইছিলাম, তবে শহর তো শহরই। আমরা হইতেছি গ্রামে বড় হওয়া ছেলে পেলে, মন টিকতেছিল না। আসলে সবই মাইনা নিতাম স্যার, যে পরিমাণে শ্রম আর সময় দিছি সেই পরিমাণে টাকা তো আসে নাই। স্যার শহরে টাকা থাকবার পারে,
কিন্তু পেরেশানিও অনেক। আর শহরে না আছে মা, না আছে বাপ, না আছে আপনজন, সবাই খালি দৌড়ায়। গ্রামে সব কিছু কেমন আপন আপন লাগে, আর শহরে কিছুই ভালো লাগে না। তা অবশ্য ঠিক বলছো, নিজের গ্রাম হলো গিয়ে নিজের। সেটাই স্যার, বুদ্ধিটা সাদিয়াই দিল। কইলো যা খাটবো নিজের জন্য খাটবো, নিজের জমিতে খাটবো, যা লাভ হইব নিজেই পাবো, ওই মহাজন ফজনরা আর দিতে পারবো না। তোমার কথাটা শুনে মনটা ভরে গেল গা। তোমাকে মতো সবাই যদি এরকম ভাবে বুঝতো তাহলে কেউ আর শহরের দিকে দৌড়াইতো না, শহর থেকে সবাই গ্রামে ছুটে আইতো। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। শুনেন, আপনি ওদের একটু বুদ্ধি পরামর্শ দিয়েন আর একটু শ্বাস দিলে দোয়া করে। সেই জন্যই তো আসছি। মামুন, তোমার এখনকার দায়িত্ব হলো কৃষি অফিসারের সাথে যোগাযোগ রাখা, সর্বক্ষণ তার সাথে থাকা। হেরা একটা প্রদর্শনী প্লট খুঁজতেছিল, তো তোমাকে উত্তরকারী জমিটা তো পড়েই রয়েছে, ওটাই হ্যাঁ করে দিয়ে দাও। হ্যাঁ প্রদর্শনী করা হইলো আর তোমরা হাতে কলমে কাজ শিখতে পারবা। আলহামদুলিল্লাহ স্যার, হইলে তো খুব ভালো হয়, কিন্তু কৃষি স্যার কি রাজি হইব? তারে তো আমি ম্যানেজ করেই দিব, তাতে তোমারও লাভ, হ্যারও লাভ। এখন থেকে তুমি সারাক্ষণ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবা, তার অফিসে যাইবা, ঠিক আছে? স্যার, সাদিয়া কইতেছিল ওই স্যার, ওই ঢাকায় থাকতে টিভিতে একবার দেখছিলাম সুষম সার ব্যবহার করে জমিতে কেমনে বেশি ফলন করা যায়। এই যে স্যার, অনেকটা এইরকম। এটা তো খুবই সহজ ব্যাপার। মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী সার দেওয়াকে সুষম সার বলা হয়। আরেকটু সহজ করে বলি, আমাদের দেশে কি দেখা যায়, কৃষকরা শুধু ইউরিয়া সার বেশি দেয়, কিন্তু জমিতে সকল সারের গুরুত্ব বোঝার চেষ্টা করে না। যেমন পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সার, কিন্তু তা অনেকেই বুঝতে পারে না, যা কিছুটা জানলেও তার ব্যবহারের সঠিক নিয়ম বা পরিমাণ জানে না। এই যে এগুলো দেখো, এইগুলো দেখো, এগুলো বাসায় যায় সময় করে পড়বা। সারের গুরুত্ব, সারের অভাব হলে কি হয়, বেশি দিলে কি হয়, বা ঠিক মতো দিতে হইলে আগে মাটি পরীক্ষা করে সার কেমনে দিতে হয়, তার অনেক কিছুই পাবে এই লিফলেটগুলোতে। ঠিক আছে স্যার, এগুলো তাহলে আমরা ঘরে গিয়ে পড়ি। আর আপনার কথায় যা বুঝলাম, সার দেওয়ার আগে মাটি পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক। এই পরীক্ষার পরেই আমরা তোমাকে বলে দিতে পারবো যে কোন সার কতটুকু দিতে হবে। ধন্যবাদ স্যার, বিষয়গুলো জানি না অনেক উপকার হইল, আর আপনার অনেক সময় নিয়ে ফেলাইলাম আমরা। শোনো, তোমাদেরকে যত সময় দেবো দেশের জন্য ততই মঙ্গল। আচ্ছা, আর একটা ব্যাপার জিজ্ঞেস করে তো ভুলে গিয়েছি, তোমাদের উত্তর কানের জমির পরিমাণ যেন কত? স্যার 2 বিঘা। কেন? শোনো, কানাডিয়ান পটাশ কোম্পানি, ক্যানপোটেক্স এবং ড্রাগন ফার্টিলাইজারের বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সহযোগিতায় দেশব্যাপী গত 3 বছর ধরে সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্প চলছে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় আমরা প্রদর্শনী প্লট নির্বাচন করি, সব কৃষকদেরকে দেখানোর জন্য কিভাবে মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহার করলে ওই জমিতে অধিক ফসল ফলানো সম্ভব, যা দেখে কৃষকরাও জমিতে সারের আন্দাজ বুঝতে পারে। তো মাস্টার সাহেব বলল তোমাদের জমিটা চাইলে পাওয়া যেতে পারে। অবশ্যই স্যার, আর সেই সাথে আপনাদের কাছে হাতে কলমে অনেক কিছু শেখার সৌভাগ্য আমাদের হলো। অবশ্যই। সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের অধীনে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রদর্শনী প্লট বাস্তবায়ন করা হয়। এই প্রদর্শনী প্লটের জন্য একজন কৃষক নির্বাচিত করে তার জমিতে সুষম সার ব্যবহার করে মৌসুমী অনুযায়ী বিভিন্ন ফসল ফলানোর জন্য উৎসাহিত করা হয়। তাহলে তোমাদের মাটি পরীক্ষার বিষয়টা আরেকবার একটু সহজ করে বুঝিয়ে বলি। মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি। মাটির নমুনা হলো কোনো জমি হতে সংগৃহীত কিছু মাটি যা ওই জমির মাটির গুণাবলীর প্রতিনিধিত্ব করে। মাটি পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি সঠিকভাবে মাটির নমুনা সংগ্রহ করা। সাধারণত এক খণ্ড জমির উপরিস্তর থেকে সমদূরত্বের 9টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হয়। এই সংগৃহীত মাটির নমুনা মৃত্তিকা পরীক্ষাগারে প্রেরণ করতে হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ গবেষণাগারে মাটির নমুনা পরীক্ষাপূর্বক সার বিষয়ে সুপারিশ প্রদান করেন।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতায় কৃষক জমির মাটি পরীক্ষা করে ফসল বিবেচনায় কোন সার কী পরিমাণ ব্যবহার করতে হবে তা কৃষককে জানানো হয়। কৃষক সেই মোতাবেক সার তার প্রদর্শনী প্লটে প্রয়োগ করে। পাশাপাশি কৃষকের নিজের একটি প্লট থাকে যেখানে সে তার নিজের ইচ্ছে মতো সার প্রয়োগ করে। আর বুঝতে হবে, মানুষের যেমন সঠিক বৃদ্ধির জন্য সুষম খাদ্যের প্রয়োজন, তেমনি শস্যেরও যথাযথ বৃদ্ধি ও পর্যাপ্ত ফলনের জন্য প্রয়োজন সুষম সার। মাটি পরীক্ষা করে জমি ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার করলে শুধু খরচই কমে না, ফলনও বাড়ে। কৃষিকাজ করা যেমন সহজ তেমনি কঠিন। কৃষিকাজ করার জন্য জানতে হয় সঠিক নিয়ম। এই যেমন ধরো যে মামুন বলছিল এবার তার জমিতে সে ধান ফলাতে চায়, তো তার জন্য কি করতে হবে? প্রথমে তার জমির মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে জানতে হবে জমিতে কি কি সার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে। স্যার, কোন সার কোন ফসলের জন্য কি কাজে লাগে আমাকে যদি একটু বুঝাই দিতেন। তাহলে শোনো, বাজারে যে সারগুলো পাওয়া যায় তার মধ্যে কোন কোন সার থেকে আমরা কি কি উপাদান পেয়ে থাকি? ইউরিয়া সার থেকে নাইট্রোজেন, টিএসপি সার থেকে ফসফরাস, ডিএপি সার থেকে নাইট্রোজেন ও ফসফরাস, এমওপি সার থেকে পটাশিয়াম, এনপিকেএস মিশ্র সার থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার পাওয়া যায়। নাইট্রোজেনের উপকারিতা: নাইট্রোজেন গাছের কাণ্ড, ডালপালা ও পাতার বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া কুশি উৎপাদনে সাহায্য করে এবং পাতা ও ফলের আকার বড় করে। ফসফরাসের উপকারিতা: ফসফরাস গাছকে শক্তি প্রদান করে রোগবালাই, কীটপতঙ্গ ও ঢলে পড়ার হাত থেকে রক্ষা করে। পটাশিয়ামের উপকারিতা: পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তার ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। এছাড়াও গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অধিকাংশ সময় আমাদের দেশের কৃষক ভাইয়েরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে ফসলে অন্যান্য সারের, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, তখন ফলনও কম হয়। আচ্ছা স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে এটা কেমনে বুঝবো? শোনো, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজেই রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যায়। এছাড়াও গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে। স্যার, আজকে মেলা জিনিস শিখলাম। ওই জমিতে হাতে কলমে দেখলে আরো শিখুন যাব। স্যার, আপনারা কিন্তু মাঝে মধ্যে একটু বিরক্ত করতে আসবো। বিরক্ত করার তো প্রশ্নই আসে না। সরকার তো আমাকে বেতন দেয় এই কাজটা করার জন্যই। তাই তোমাদের যখন খুশি তখনই এখানে চলে আসবে। স্যার, আমাকে কিন্তু সব কাজেই সাহায্য করতে হইব। আমি কথা দিচ্ছি, আমার সাধ্যে যতটা কুলায় ততটাই আমি তোমাদের জন্য করব। এই, এত পড়াশোনা করে কি কলেজে গিয়ে পরীক্ষা দিবা? পরীক্ষা তো দিবই, তাই কলেজে না, নিজে গো জমিতে। আর হে পরীক্ষায় শুধু পাশ করলে হইব না, এমন কিছু করতে হইব যেন সবাই চাইয়া থাকে। আচ্ছা, তাহলে আমারে বুঝাও, সুষম সার মানে কি? কমও না, বেশিও না। কি কমন আর কি বেশিও না? মাইনে হইছে জমির চাহিদা অনুযায়ী সার দিতে হইব, কমও না, বেশি সারও না। আর এইটারই কয় সুষম সার। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু আমার বউ যে সারাদিন পড়াশোনার মধ্যে পড়ে থাকে, আর এর জন্য যে আমার বউর আমি কম কম পাইতাছি, এটার হিসাব কে দেব? শহর ছেড়ে গায়ের পথে ফিরে সবুজের মাঝে সাজাই জীবনটারে। কি অবস্থা? কি সার দিচ্ছ? কানাডিয়ান পটাশ সার। এই সারের খবর তুমি কি করে জানলে? কৃষক ভাই কোথায় জিগাইছি, ওগোদারে পটাশ জিগাইলেই কয় কানাডিয়ান পটাশ সার। এখন যখন নিজে দিতেছি টের পাইতেছি স্যার, আসলেই মানুষে ভালো কয় না, কারণ আছে। তা ঠিক, ভালো জিনিস কাউকে চেনাতে হয় না। ঠিক আছে, কাজ করো, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার।
ও হো হো ও হো হো ও হো হো দেখছস মামুনের জন্য লা 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 তুমি তো একটা কাজ করে দেখালে বটে। স্যার এটা আপনি কি বলেন? আপনি তো সব কাম করছেন। আপনি জমিনের মাটি পরীক্ষা করে আমাকে কয়ে দিছেন কোন সারটা দিতে হইব কোন সারটা দিতে হইব না। আমি শুধু আপনার কথা মতো কাজগুলো করছি স্যার। আজকের মিটিংয়ে আসো নাই কেন? স্যার আজকে একটু কাজের জন্য আসতে পারি নাই। একটা সুসংবাদ আছে। সুসংবাদ? স্যার আপনার কি প্রমোশন হয়েছে? তাহলে তো স্যার আপনার জন্য মিষ্টি কিনতে হয়। হ্যাঁ। সুসংবাদটা তোমার জন্য। কি? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সুষম সার ব্যবহারের রোল মডেল হিসেবে তোমাকে নির্বাচিত করা হয়েছে। স্যার সত্যি স্যার? আমারে? খুব তাড়াতাড়ি তোমাদের এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুন্দরী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন, মামুন মিয়া, যে সুষম সার বন্টনের জন্য রোল মডেল হিসেবে নির্বাচিত হয়েছেন, তার হাতে এই পদকটা তুলে দেওয়ার জন্য স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে রোল মডেল নির্বাচিত হওয়ায় তার হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন মামুন মিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য সকলকে শ্রদ্ধা জানাই। আমি এটুকুই কইতে চাই যে এই পুরস্কারের যোগ্যতা আমার নাই। এই পদকের আসল হকদার হইতেছে আমার স্ত্রী সাদিয়া। তাই আপনাদের সম্মতি চাই আমি এই পদকটা ওর হাতে তুলে দিতে চাই। সাদিয়া, এই নাও। এটা কি? খুলে দাও। ভুলে গেছো আবার জমি বান্ধা ছিল? তুমি তোমার বালা জোড়া যদি বন্ধক না রাখতা, আজ আমি এই জায়গায় আইতে পারতাম না। আগে জোড়ার লগে নতুন জোড়া। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। তবে আপনার জন্য একটা সুসংবাদ আছে। আমার জন্য সুসংবাদ? কি কও? ঘরে নতুন অতিথি আইতেছে। নতুন অতিথি? কে আইব? আপনি যত বড় কৃষকই হন না কেন, আব্বা ঠিকই করেন, আপনি আসলেই একটা বাদাই মা। ঝুরুম 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 ও হো হো ও হো হো ও হো হো লা 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 লা। অনেকদিন আগে এক ঘন জঙ্গলের পাশে ছিল সোনারপুর নামের একটি ছোট্ট গ্রাম। গ্রামের মানুষগুলো ছিল খুব পরিশ্রমী আর হাসিখুশি, কিন্তু সন্ধ্যা নামলেই তারা ভয় পেত, কারণ সবাই জানতো জঙ্গলের গভীরে থাকে এক ডাইনি বুড়ি। লোকমুখে শোনা যেত ওই ডাইনি রাতে বের হয়ে গ্রামের দিকে তাকিয়ে হা হা করে হাসে। কেউ যদি ভুল করে রাতে জঙ্গলে যায় আর ফেরে না, তাই গ্রামের মানুষ কখনো সূর্য ডোবার পর জঙ্গলের দিকে যেত না। সেই গ্রামে থাকতো এক সাহসী ছেলে, নাম রবি। রবি ছিল গরিব কাঠুরের ছেলে। প্রতিদিন সে বনের ধারে কাঠ কেটে বাজারে বিক্রি করত। মা বারবার বলতো, রবি সন্ধ্যার আগে ঘরে ফিরবি, মনে রাখিস, না হলে ডাইনি বুড়ি ধরে নিয়ে যাবে। রবি হাসতে হাসতে বলতো, আরে মা, ডাইনি কোথায় আছে, এসব পুরনো গল্প। একদিন বিকেলে রবি বনের ভেতর কাঠ কাটছিল।
হঠাৎ দেখতে পেল এক আহত পাখি কাঁদছে। সে পাখিটাকে তুলে কোলে নিল আর বলল, চিন্তা করো না ছোট্ট পাখি, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। কিন্তু সময় যে কত দ্রুত চলে গেল সে খেয়ালই করল না। চারদিকে ঘন অন্ধকার নেমে এলো, বাতাসের শোঁ শোঁ শব্দ, পাতার ফাঁকে যেন কেউ ফিস ফিস করছে। রবি বুঝল সে জঙ্গলের গভীরে পথ হারিয়ে ফেলেছে। হঠাৎ দূরে দেখতে পেল এক ছোট্ট ঘর থেকে মৃদু আলো আসছে। সে ভাবল হয়তো কোনো সাধু বা বৃদ্ধের ঘর, সাহায্য চাওয়া যাক। সাহস সঞ্চয় করে দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দাঁড়িয়ে আছে এক বুড়ি, মুখে কুঞ্চিত ভাঁজ, চোখ দুটো লাল, চুল সাদা, দাঁত বেরিয়ে আছে। বুড়ি মিষ্টি গলায় বলল, আহা বেচারা ছেলে, রাতে জঙ্গলে হারিয়ে গেছো, ভেতরে আসো, গরম দুধ দেই। রবি কিছুটা ভয় পেলেও ভদ্রতার খাতিরে ঘরে ঢুকল। ঘরের ভেতর অদ্ভুত গন্ধ, চারদিকে ঝুলছে শুকনো গাছের শেকড়, বোতলে ভরা রঙিন তরল, টেবিলের উপর একটা বড় কালো বই খোলা, তার পাতায় লেখা অদ্ভুত চিহ্ন। বুড়ি দুধ এনে বলল, খাও বাবা খাও, ঠান্ডা লাগবে না। রবি দুধ হাতে নিয়ে দেখল তার ভেতর ধোঁয়া উঠছে আর এক অদ্ভুত গন্ধ আসছে। হঠাৎ আহত পাখিটা তার কোলে কুকিয়ে উঠল। রবি নিচে তাকিয়ে অবাক, পাখিটা কথা বলছে। খেও না, এই বুড়ি ডাইনি। রবি ভয় পেয়ে দুধটা ফেলে দিল। ডাইনি তখন কটমট করে তাকিয়ে বলল, তুই বুঝে ফেলেছিস, এখন তোকে ছাড়বো না। ডাইনি এক হাতে কাঠি নেড়ে মন্ত্র পড়তে লাগলো, হুচ্ছা মুচ্ছা ঝুমঝুমা। মুহূর্তেই ঘরটা ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো। জানালা দরজা বন্ধ হয়ে গেল। রবি ভয়ে কাঁপছে, কিন্তু পাখিটা তার কানে বলল, আমার নাম তিলু, আমি এই ডাইনির জাদুতে বন্দি ছিলাম। তার গোপন বইটা পোড়াতে পারলে মন্ত্রের জোর শেষ হয়ে যাবে। রবি সাহস নিয়ে টেবিলের দিকে ঝাঁপ দিল। ডাইনি চিৎকার করে উঠল, না, ওই বইতে হাত দিস না। কিন্তু রবি দ্রুত টেবিলের পাশে লণ্ঠনটা তুলে বইয়ের উপর ফেলল। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ল। বই পড়তেই ঝড় থেমে গেল, বাতাস শান্ত হলো। ডাইনি ব্যথায় চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরটা মুহূর্তেই ফাঁকা। রবি হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকিয়ে দেখে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তিলু পাখি তখন হাসি মুখে বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ রবি, এখন আমি আবার রাজপুত্র হতে পারবো। রবি অবাক হয়ে বলল, রাজপুত্র? তিলু চোখ বন্ধ করতেই এক আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। পাখির জায়গায় দাঁড়িয়ে রইল এক তরুণ রাজপুত্র, মাথায় মুকুট, হাতে সোনার দণ্ড। রাজপুত্র বলল, আমি পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র আর্ণব। এই ডাইনি আমাকে অভিশাপ দিয়ে পাখি বানিয়েছিল, কারণ আমি তার জাদুর গোপন ফাঁদ জানতে পেরেছিলাম। তুমি আমার মুক্তি দিয়েছ, এর জন্য তোমাকে আমি পুরস্কৃত করব। পরদিন সকালে রবি গ্রামের দিকে ফিরল রাজপুত্রের সঙ্গে। রাজপুত্র তাকে নিয়ে গেল রাজপ্রাসাদে। রাজা ও রানী রবিকে সোনারপুর গ্রামের সাহসী নায়িকা ঘোষণা করলেন। রাজা তাকে প্রচুর সোনা ও জমি দিলেন। রবি সেই অর্থ দিয়ে নিজের গ্রামে স্কুল বানালো, যেন কেউ অশিক্ষিত না থাকে, ভয় না পায়। মানুষ তার সাহসিকতার গল্প ছেলেমেয়েদের শোনাতে লাগলো। যে ভয় পায় না সেই সত্যিকারের বীর। এরপর থেকে সোনারপুরে মানুষ আর কখনো জঙ্গলের দিকে ভয় পায়নি। জঙ্গলটা হয়ে গেল সুন্দর ও শান্ত জায়গা। আর ডাইনি বুড়ি লোকমুখে শোনা যায়, তার ছায়াও আর কখনো দেখা যায়নি। এক ছিল এক ছোট্ট জেলে, নাম তার মোহন। সে নদীর পাড়ে এক কুঁড়ে ঘরে থাকত। দিনভর জাল ফেলে মাছ ধরত আর সেগুলো বিক্রি করে অল্প কিছু টাকা পেত। তার স্ত্রী লতা আর এক ছোট্ট ছেলে রাহুল, এই ছিল তার সংসার। অভাবের সংসার, তবু ভালোবাসার হাসি খুশি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। একদিন ভোরে সূর্য ওঠার আগে মোহন জাল কাঁধে নিয়ে নদীর দিকে রওনা হলো। আকাশে তখন হালকা কুয়াশা, নদীর জলের ঢেউয়ের মৃদু শব্দ। নদীর তীরে এসে সে নৌকায় উঠল। ধীরে ধীরে মাঝ নদীতে চলে গেল। জাল ফেলে অপেক্ষা করতে লাগলো, কিন্তু অনেকক্ষণ পরও একটাও মাছ তার জালে ধরা পড়ল না। সে হতাশ হয়ে বলল, হাই রে, আজ মনে হয় ভাগ্যটা ভালো না। তবু হাল ছাড়ল না, আবার জাল ফেলল। কিছুক্ষণ পর জালটা ভারী মনে হলো। মনে মনে খুশি হলো মোহন, এইবার বুঝি বড় মাছ ধরা পড়েছে। জাল টেনে তুলে দেখে অবাক, ভেতরে মাছ নয়, এক সোনালি রঙের ছোট্ট মাছ। মাছটা ঝলমল করছে যেন সোনার তৈরি। মোহন অবাক হয়ে মাছটার দিকে তাকিয়ে আছে। এমন সময় মাছটি হঠাৎ কথা বলল, হে দয়ালু জেলে, আমাকে ছেড়ে দাও, আমি এই নদীর জলের পড়ি।
যদি আমাকে বাঁচাও তোমার একটা ইচ্ছে পূরণ করে দেব। মোহন বিস্ময়ের চোখ বড় বড় করে বলল, তুমি কথা বলছো? তবে কি তুমি সত্যিই কোনো জলপরি? মাছটি মাথা নাড়ল। হ্যাঁ, আমি জলের রানী, আমাকে ধরার নিয়ম নেই, আমাকে মুক্তি দাও। মোহন কিছুক্ষণ ভাবল। তার মনে পড়ল ঘরে বসে থাকা লতার মুখ, ছেলের নতুন জামার স্বপ্ন, খালি হাড়ি। তবু সে লোভ সামলিয়ে বলল, তুমি যদি সত্যিই পরি হও তবে আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমি তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু আমার পরিবার যেন সুখে থাকে, এটাই আমার চাওয়া। মাছটি হাসল। তোমার মনের স্বচ্ছতার জন্য তোমার ঘরে সুখ ও শান্তি আসবে, কাল সকালেই তা দেখতে পাবে। এই বলে মাছটি জলে ডুব দিল। মোহন বিস্মিত হয়ে বাড়ি ফিরল। স্ত্রী লতা অবাক হয়ে জিজ্ঞেস করল, আজ মাছ ধরতে পারলে না? মোহন হেসে বলল, না, কিন্তু আমি এক আশ্চর্য মাছের দেখা পেয়েছি, দেখি কাল কি হয়। পরদিন সকালে লতা দরজা খুলে রাখে। তাদের পুরনো কুড়ে ঘরটা বদলে গেছে, জায়গাটা এখন একটা সুন্দর ছোট্ট ঘর, পাশে একটা নতুন নৌকা, আর ঘরের ভেতরে ঝুড়ি ভর্তি মাছ। রাহুল খুশিতে লাফাচ্ছে। লতা চোখে জল নিয়ে বলল, এটা কি সত্যি? এত সুখ আমরা কি প্রাপ্য? মোহন শান্তভাবে বলল, না, এটা আমাদের প্রাপ্য নয়, এটা সেই সোনালী মাছের দয়া। দিন যেতে লাগলো। মোহন আর লতা সুখে দিন কাটাতে লাগলো। তারা কারোর প্রতি লোভ দেখাতো না, অহংকার করতো না, কিন্তু আশপাশের লোকেরা অবাক হয়ে কথা বলতে লাগলো। মোহন নাকি পরীর কাছ থেকে ধন পেয়েছে, নিশ্চয়ই সে জাদু জানে। একদিন পাশের গ্রামের লোভী এক জেলে গোপাল খবর পেল এই ঘটনার। সে ঠিক করলো সেও নদীতে গিয়ে সেই সোনালী মাছ ধরবে। পরদিন ভোরে গোপাল জাল নিয়ে নদীতে গেল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর সত্যিই তার জালে সোনালী মাছ ধরা পড়ল। মাছটি একইভাবে বলল, আমাকে ছেড়ে দাও, তোমার একটা ইচ্ছে পূরণ করব। গোপাল হেসে বলল, আমার এক ইচ্ছে নয়, অনেক ইচ্ছে আছে। আমি রাজা হতে চাই, অনেক টাকা চাই, বড় প্রাসাদ চাই। মাছটি বলল, লোভ ভালো নয় গোপাল। কিন্তু গোপাল জোরে চিৎকার করলো, চুপ কর, আমার ইচ্ছে পূরণ কর। মাছটি চোখ বন্ধ করলো, হালকা হাসি দিল, আর পানিতে মিলিয়ে গেল। পরদিন সকালে গোপাল দেখে তার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, নৌকা ভেসে গেছে, সব শেষ। সে কাঁদতে কাঁদতে বুঝলো তার লোভী তাকে সর্বনাশ করেছে। অন্যদিকে মোহন শান্তভাবে নদীর তীরে গিয়ে মাছটিকে স্মরণ করে বলল, ধন্য তুমি সোনালী মাছ, তুমি আমাকে শিখিয়েছ লোভ নয়, ভালোবাসায় আসল সম্পদ। সেদিন থেকে মোহন প্রতিদিন নদীতে যায়, কিন্তু আর মাছটা ফিরে আসে না। তবু সে নদীর দিকে তাকিয়ে হাসে, কারণ সে জানে সেই জলের গভীরে এক দয়ালু পরী এখনো আছে, যে মানুষের হৃদয় দেখে, মুখ নয়। তার ছেলে রাহুলও বড় হয়ে বাবার মতো জেলে হয়, তবে সে শুধু মাছ ধরে না, মানুষের মনে সুখের জাল ফেলে দেয়। গ্রামের সবাই এখন বলে, যে জেলে হৃদয়ের জাল ফেলে তার ভাগ্য নদীর মতো গভীর হয়। এভাবেই মোহন আর তার পরিবারের সুখের গল্প ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। অনেক অনেক দিন আগের কথা, সমুদ্রের ধারে এক ছোট্ট রাজ্যে রাজত্ব করতেন মহারাজ বলভদ্র সিংহ। তিনি ছিলেন শক্তিশালী ও ধন সম্পদে সমৃদ্ধ। তার রাজপ্রাসাদ ছিল সোনার গম্বুজে মোড়া, চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। রাজ্যে ছিল ফসল, গবাদি পশু, মজুদ ধান চাল এবং অগণিত রত্ন। কিন্তু এত কিছু পাওয়ার পরেও রাজার মন ক্রমশ পরিবর্তিত হতে লাগলো। তিনি হয়ে উঠলেন অহংকারী, উদ্ধত। প্রথমে প্রজারা তাকে ভীষণ শ্রদ্ধা করত, কিন্তু ধীরে ধীরে রাজা যখনই সভায় বসতেন নিজের প্রশংসা ছাড়া আর কিছুই শুনতে চাইতেন না। যদি কেউ সামান্য ভুল করত, রাজা রাগ করে তাকে শাস্তি দিতেন। প্রজারা রাজাকে ভয় করতে শুরু করলো, ভালোবাসা হারিয়ে গেল। একদিন রাজা সভায় বসে ঘোষণা দিলেন, আমার রাজ্যে আমার সমকক্ষ কেউ নেই, পৃথিবীতে আমার মতো জ্ঞানী, শক্তিশালী ও ধনী আর কেউ নেই, এমনকি দেবতারাও আমাকে হারাতে পারবে না। রাজসভার মন্ত্রীমণ্ডলী চুপ করে গেল, কেউ সাহস পেল না বিরোধিতা করার। শুধু বৃদ্ধ রাজপুরোহিত মাথা নিচু করে বললেন, মহারাজ, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, দেবতাদের শক্তিকে হেয় করা বিপজ্জনক। রাজা প্রচণ্ড রেগে গেলেন। তিনি পুরোহিতকে অপমান করে বললেন, তুমি এক বুড়ো মানুষ, ভয়ে কাঁপছো বলে আমাকে এভাবে শোনাচ্ছ? আমি চাই আগামীকাল রাজ্যের সবাই যেন আমার জন্য জয়ধ্বনি দেয়। প্রকৃতির সতর্ক বার্তা। পরের দিন রাজা এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। রাজ্যের সব প্রজা সেখানে হাজির হলো। তারা ভয়ে ভয়ে রাজার প্রশংসা করতে লাগলো।
কিন্তু হঠাৎ আকাশে কালো মেঘ জমতে লাগলো, বজ্রপাতের গর্জন শোনা গেল, ভয়ঙ্কর ঝড় বয়ে এলো। প্রাসাদের চুরুতে বজ্রাঘাত হলো, সোনার গম্বুজ ভেঙে পড়ল। রাজা তখনও অহংকারে ভরপুর। তিনি গর্জন করে বললেন, আমি রাজা বলভদ্র, আমাকে কিছুই হারাতে পারবে না। কিন্তু বজ্রপাত আরো জোরালো হলো, ঝড়ে ফসল নষ্ট হলো, নদীর বাঁধ ভেঙে বন্যা নামলো রাজ্যে। প্রজারা হাহাকার করতে লাগলো, অথচ রাজা তখনও নিজের ক্ষমতা প্রদর্শন করতে চাইলেন। দেবতার দূত এক রাতে রাজার স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক জ্যোতির্ময় সত্তা এসে বলল, বলভদ্র সিংহ, তোমার অহংকার আকাশ ছুঁয়ে গেছে। তুমি ভেবেছো তোমার শক্তি অসীম, কিন্তু মনে রেখো মানুষের শক্তি সীমিত, প্রকৃতির নিয়মের বাইরে কেউ নয়। যদি তুমি পরিবর্তন না হও তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা ঘুম থেকে উঠে ভেবেছিলেন এটা কেবল এক দুঃস্বপ্ন, কিন্তু সকালে খবর এলো বন্যায় রাজ্যের অর্ধেক গ্রাম ভেসে গেছে, ফসল শেষ, প্রজারা খাবার পাচ্ছে না। তবুও রাজার মন গলল না। তিনি বললেন, প্রজারা তো আবার ফসল ফলাবে, আমি হার মানব না। প্রজাদের অভিশাপ। দিন যেতে লাগলো, দুর্ভিক্ষ নেমে এলো রাজ্যে। প্রজারা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। তারা রাজাকে অনুরোধ করলো, মহারাজ, আমাদের গুদাম ঘর থেকে চাল ডাল দিন, আমরা না খেলে বাঁচব কিভাবে? কিন্তু রাজা উত্তর দিলেন, গুদামের চাল আমার ধন, আমি দেব না, তোমরা নিজেরাই ব্যবস্থা করো। প্রজারা তখন অভিশাপ দিল, যে রাজা তার প্রজার দুঃখ বুঝে না তার সিংহাসন বেশি দিন টেকে না। পতনের শুরু। অল্প দিনের মধ্যেই প্রতিবেশী এক রাজা যুদ্ধ ঘোষণা করলেন। বলভদ্র সিং অহংকারে ভাবলেন, ওরা আমার ধারে কাছেও আসতে পারবে না। কিন্তু যুদ্ধ শুরু হলে দেখা গেল ক্ষুধার্ত প্রজা ও দুর্বল সৈন্যরা লড়াই করতে পারছে না। রাজা দ্রুত পরাজিত হলো। বলভদ্র সিংহ প্রাণ বাঁচাতে পালিয়ে গেলেন বনে। শিক্ষা। অহংকারী রাজা তখন একা, প্রজা নেই, সেনা নেই, ধর নেই। বনে ঘুরতে ঘুরতে তিনি ক্ষুধার্ত হলেন। তখন মনে পড়ল সেই পুরোহিতের কথা। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তিনি অনুশোচনায় ভরে উঠলেন। শেষ পর্যন্ত একদিন তিনি ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়লেন। বনের এক দরিদ্র কাঠুরে তাকে উদ্ধার করলো। রাজা চোখ মেলে দেখলেন সাধারণ মানুষ তাকে বাঁচিয়েছে। তখনই তিনি বুঝলেন মানুষের আসল শক্তি রাজত্বে নয়, প্রজার ভালোবাসা ও বিনয়ের মধ্যে। উপসংহার। রাজা পরে ফিরে গিয়ে প্রতিবেশী রাজার কাছে আত্মসমর্পণ করলেন এবং প্রজাদের কাছে ক্ষমা চাইলেন। প্রজারা বলল, আমরা ক্ষমা করব যদি তুমি আর কখনো অহংকার না করো। বলভদ্র সিং মাথা নিচু করে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমি আর অহংকারী রাজা নই, আমি প্রজাদের সেবক। তারপর থেকে তিনি বদলে গেলেন। রাজ্য ধীরে ধীরে আবার সমৃদ্ধ হলো। আর সবাই মনে রাখলো, অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর বিনয়ী তাকে করে মহিমান্বিত।